শুভ সকাল সবাইকে। আজ 30 এপ্রিল 16 বৈশাখ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 75 থেকে 80% এপি দখল করবে মিত্রজোট, প্রত্যয়ী মুখ্যমন্ত্রী হিমন্ত। সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড মোদির, প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনাথ দুবাল, 3 বাহিনীর প্রধান। তীব্র হচ্ছে ভারত পাক যুদ্ধের আশঙ্কা। কংগ্রেসের এক সাংসদ পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছেন, অভিযোগ অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। চাকরির জন্য সতীত্ব হরণ, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলল প্রদেশ কংগ্রেস, পরিবারের সামনে হেয় প্রতিপন্ন। আসামের মহিলা কর্মচারীদের প্রতি মুখ্যমন্ত্রীর সন্দেহে আশ্চর্য ভূপেন বরা। এবং সর্বশেষ খবরটি হলো প্রচারের শেষ পর্বে সরগরম হাইলাকান্দির গ্রাম বাগান। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জোটের অভূতপূর্ব ফলাফলের দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তার দাবি 4-5টি জেলা বাদ দিয়ে সব জেলা পরিষদ গঠন করবে বিজেপি জোট। 75 থেকে 80% আঞ্চলিক পঞ্চায়েত গঠন করব আমরাই। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারের ফাঁকে রঙ্গিয়া এই মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই প্রত্যয়ের কারণও রয়েছে। ভোট পড়ার আগেই গ্রামাঞ্চলে অনেকটা এগিয়ে গেছে বিজেপি জোট। রাজ্যের 397টি জেলা পরিষদ কেন্দ্রের মধ্যে 32টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি, দুটোই জয়ী হয়েছে অগপ। ফলে এনডিএ জোট ইতিমধ্যেই জয়ী হয়েছে 34টি জেলা পরিষদ কেন্দ্রে। 2192টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে 255টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। অগপ জয়ী হয়েছে 30টি কেন্দ্রে, গণশক্তি 6টিতে এবং রাভা হাসং যৌথ মঞ্চ জয়ী হয়েছে 6টিতে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 299টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ দখল করেছে এনডিএ জোট। ফলে রাজ্যের গরিষ্ঠ সংখ্যক পঞ্চায়েত জেলা পরিষদে বিজেপি জোটের দখলে যাচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে কিছুটা আশা রয়েছে কংগ্রেসের। ধুবড়ী, দক্ষিণ শালমারা, বরপেটা, গোয়ালপাড়া, মরিগাঁও, নগাঁও, করিমগঞ্জ, হাইলাকান্দি কিছু পঞ্চায়েত দখল করতে পারে বিরোধী দল। কিন্তু উজান আসাম থেকে শুরু করে উত্তর আসামে একচ্ছত্র আধিপত্য বিজেপি জোটের। তাই মুখ্যমন্ত্রী বলেছেন, ধেমাজি থেকে তিনসুকিয়া পঞ্চায়েত ভোটের প্রচারে 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা ভোটের চেয়ে ভালো সাড়া পাচ্ছে জনগণের। ফলে অভূতপূর্ব ফলাফল হবে বিজেপি জোটের। কয়েকটি জেলা ছাড়া সব জেলা পরিষদ দখল করব আমরা। পরবর্তী খবরটি হলো চাকরির জন্য সতীত্ব হরণ, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলল প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের শাসনে চাকরির জন্য সতীত্ব হারাতে হয়েছে মহিলা প্রার্থীদের। পঞ্চায়েত ভোটের প্রচারে এই মন্তব্যের দায়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। প্রদেশ সভাপতি ভূপেন বরার দাবি, কংগ্রেসের শাসনে নিযুক্তিপ্রাপ্ত আসামের মহিলা কর্মচারীদের সন্দেহ সংশয়ের মুখে ঠেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে তাকে, না হলে আদালতের দ্বারস্থ হবে মহিলা কংগ্রেস। সোমবার উজান আসামে পঞ্চায়েত ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের শাসনে চাকরি পেতে গেলে সতীত্ব হারাতে হতো মহিলা প্রার্থীদের। এপিএসসির চাকরি কেনাবেচার তদন্তের দায়িত্বে থাকা বিপ্লব কুমার শর্মা কমিশনের উদ্ধৃতি দিয়ে সেই দাবি করেন তিনি। উল্লেখ্য, বিপ্লব কুমার শর্মা কমিটির রিপোর্টে এক সাক্ষীর জবানবন্দিতে রয়েছে, এপিএসসির চাকরি প্রার্থী অনেক মহিলাকে নিজের ঘর ডেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন রাকেশ পাল। এই বিষয়কে তুলে ধরেই কংগ্রেসের শাসনে মহিলা চাকরি প্রার্থীদের সতীত্ব হরণের কথা প্রচার করেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার দাবি, কংগ্রেসের শাসনে বহু মহিলা চাকরি পেয়েছেন। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, নার্স, শিক্ষক নিয়োগ করা হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয়ে মহিলারা চাকরি পেয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, চাকরি পেতে অসমীয়া মহিলাদের সতীত্ব হারাতে হয়েছে। সংস্কারবিহীন নিম্নরুচির মন্তব্য করেছেন তিনি। ভূপেনের দাবি, 2001 সাল থেকে 2016 সাল অবধি যত মহিলা চাকরি পেয়েছেন তারা এখন বিবাহিত, স্বামী সন্তান রয়েছে। নার্স, শিক্ষক, ইঞ্জিনিয়ার, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা সমাজে প্রতিষ্ঠিত। কিন্তু চাকরির জন্য সতীত্ব হরণের কথা বলে পরিবারের সামনে সেই সব মহিলা কর্মচারীদের হেয় প্রতিপন্ন করেছেন মুখ্যমন্ত্রী। স্বামী ছেলেদের সামনে তাদের লাঞ্ছিত করেছেন। তাই কর্মরত মহিলাদের প্রতি এই অপমানসূচক মন্তব্যের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে। তখনকার সময় নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন সকলে, তাই মুখ্যমন্ত্রীর মন্তব্য তাদের স্বাভিমানে আঘাত করেছে। পরবর্তী খবরটি হলো সেনাকে ফ্রি হ্যান্ড মোদির, প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনাথ দুবাল, 3 বাহিনীর প্রধান। পাক বোমে ভারতের প্রত্যাঘাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকের পরে এই জল্পনা বহুগুণে বাড়ল, কারণ এদিন বাহিনীর 3 প্রধানকেই ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রধানমন্ত্রী।
সন্ত্রাসবাদকে সমুচিত শিক্ষা দেওয়াই এখন জাতীয় সংকল্প। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী এমনই বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। মোদী বলেন, আমাদের বাহিনীর সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, তারা সিদ্ধান্ত নেবে ভারত কাকে নিশানা করবে, মুড কি হবে এবং কখন হবে। সেই সূত্রে কখন কিভাবে হামলা করা হবে তা ঠিক করবে সেনাবাহিনী। যথারীতি প্রত্যাঘাতের জন্য পুরোপুরি তৈরি ভারতের বীর সেনারা। এবার পূর্ণ স্বাধীনতা পেয়ে কি জবাব দেয় তিন বাহিনী, তা নিয়ে টান টান উত্তেজনা তৈরি হয়েছে দেশ জুড়ে। যুদ্ধ প্রায় লেগেই গেল বলে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবারই জঙ্গি হামলার এক সপ্তাহ পূর্ণ হয়েছে, আর এদিনই পহেলগাঁও নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে জরুরি বৈঠকে অংশ নেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিনই শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট কর্তারা। যথারীতি ভারতের এই প্রস্তুতি দেখে আতঙ্কে থরথর করে কাঁপছে পাকিস্তান। জানা গিয়েছে কিভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে সেই রোডম্যাপ সংক্রান্ত বিষয় নিয়েও মঙ্গলবার আলোচনা হয়েছে বৈঠকে। উল্লেখ্য, উরি হামলার পর হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক, আর পুলওয়ামার পর বালাকোটে হয়েছিল এয়ার স্ট্রাইক। তাই প্রশ্ন এবার, যেভাবে পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের ঠান্ডা মাথায় গুলি করে খুন করা হয়েছে, তাতে কি পদক্ষেপ করবে নরেন্দ্র মোদী সরকার? এই পরিস্থিতিতে ফের বৈঠকে বসতে পারে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি আজ। এছাড়া সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটিও বৈঠকে বসতে পারে। এই বৈঠকগুলিতেও প্রধানমন্ত্রীর উপস্থিতি থাকতে পারেন বলে খবর। সমর বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে বলে ওরা খুব লম্ফজম্ফ করছে। সেখানে ভারতের কাছে যে বিপুল সংখ্যক শক্তিশালী পরমাণু অস্ত্র রয়েছে, যা পাকিস্তানের অস্ত্রের থেকে বহুগুণে শক্তিশালী, তার প্রয়োগে পাকিস্তানের একের পর এক শহর ধ্বংস হয়ে যাবে। তাই পাকিস্তান যে কতটা ব্যাকফুটে রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। পহেলগাঁওয়ে ধর্মীয় পরিচয় জেনে পর্যটকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করেছে জঙ্গিরা। সবচেয়ে বড় কথা, জঙ্গিরা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। একাধিক মহিলার উদ্দেশ্যে সেদিন এক জঙ্গিকে বলতে শোনা গিয়েছে, তোমাদের ছেড়ে দিলাম, যাও মোদীকে গিয়ে বলো। এরপরই প্রধানমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেছেন, জঙ্গি ও তাদের সহযোগীরা কল্পনাতীত শাস্তি পাবে। বিশ্বের যে প্রান্তে জঙ্গিরা লুকিয়ে থাকুক না কেন, তাদের খুঁজে বের করে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। পহেলগাঁও কাণ্ডের পরেই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছে ভারত। পাক নাগরিকদের ভিসা বাতিলের পাশাপাশি সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত করেছে নয়াদিল্লি। তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জল বন্ধ হলে তাকে যুদ্ধ বলেই গণ্য করা হবে। কিন্তু মুখে যতই বড় বড় কথা বলুক না কেন পাকিস্তান, তারা ভারতের সম্ভাব্য প্রত্যাঘাতের আতঙ্কে কাঁপতে শুরু করেছে। পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক ও সেনা ইস্তফা দিয়েছেন বলে খবর। শুধু তাই নয়, খুদ পাকিস্তানের সেনাপ্রধান নিজেই পালিয়ে গিয়েছেন বলে জল্পনা তুঙ্গে। অর্থাৎ তাদের পরিণতি কি হতে চলেছে পাকিস্তান সেটা বুঝে গিয়েছে। এই আবহের মধ্যে বুধবার কেন্দ্রের ফের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। তবে কি মঙ্গলবারের বৈঠকে প্রত্যাঘাত সংক্রান্ত সিদ্ধান্ত এক প্রকার নেওয়া হয়ে গিয়েছে, তা কি আজ চূড়ান্ত রূপ পাবে? মঙ্গলবারের বৈঠকে তিন সেনার অবস্থান জেনে নিলেন মোদী। আজকের বৈঠকগুলির পরেই কোনো বড় ঘোষণা করবেন তিনি। সব মিলিয়ে পাক ভারত সীমান্তে বারুদের গন্ধ পেতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তী খবরটি হলো, কংগ্রেসের এক সাংসদ পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছেন, বললেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত। পহেলগামের ঘটনা নিয়ে দেশের মানুষ যখন দুঃখ প্রকাশ করছে, পাকিস্তানের বিরুদ্ধে জড়ো হয়েছে, পাকিস্তানের উপর আক্রমণ করার জন্য দাবি তোলা হচ্ছে, তখন কংগ্রেসের এক সাংসদ পাকিস্তানের এজেন্টের কাজ করছেন। কুম্বা চা বাগানের নাচগড়ে বিজেপি প্রার্থীদের প্রচারে এমনই মন্তব্য করেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বলেন, গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য এই অঞ্চলের তৃণমূল পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করে গ্রামের উন্নয়নে সচেষ্ট হন। কংগ্রেস ৬০ বছর রাজত্ব করেছে, তখন চা বাগানের শ্রমিকদের মজুরি ছিল ১৮৩ টাকা। বিজেপি সরকার আসার পর চা শ্রমিকদের মজুরি হয়েছে ২২৮ টাকা। এ ধরনের কাজ বিজেপি করতে পারে। কুম্বা চা বাগানে পানীয় জলের সমস্যার কথা জানার পর তিনি বিভাগীয় ইঞ্জিনিয়ারের নির্দেশ দিয়েছেন, যাতে খুব শীঘ্রই পানীয় জলের সমস্যার সমাধান করা হয়। কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার। গ্রামের উন্নয়ন করতে হলে বিজেপিকেই জয়ী করতে হবে।
কারণ বিজেপি সরকার আসার পর কেন্দ্র ও রাজ্যে উন্নয়ন হয়েছে বলে আরো বলেন, প্রত্যেক রেশন কার্ড হিতাধিকারীরা আগামীতে চাউলের সঙ্গে ডাল, লবণ, চিনি পাবেন রেহাই মূল্যে। ডাল ও চিনির দাম যদি বাজারে 100 টাকা হয়, রেশনের দোকানে 75 টাকা নিয়ে কিনতে পারবেন। লবণ যদি বাজারে 30 টাকা হয়, তবে রেশন দোকানে 20 টাকা দিয়ে কিনতে পারবেন। বিজেপি সব সময় দরিদ্র শ্রেণীর লোকদের কথা চিন্তা করে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখন পর্যন্ত 22% মহিলাদের অরুণোদয় দিয়েছেন এবং আগামীতে 30 থেকে 35,000 মহিলাদের অরুণোদয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে আরো 20,000 মহিলাদের দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ইচ্ছা, রাজ্যের প্রতিটি পরিবারের মহিলারা যাতে অরুণোদয় প্রকল্পের সুবিধা লাভ করেন। উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, কংগ্রেস আমলে অনেক দুর্নীতি হয়েছে গ্রামাঞ্চলে। বিজেপি কেন্দ্রে ও রাজ্যে আসার পর নতুন আলো দেখছেন মানুষ। কংগ্রেস সরকারের আমলে উদারবন্দ বিধানসভা এলাকার অবস্থা শোচনীয় ছিল। বিজেপি আসার পর উদারবন্দের উন্নয়ন হয়েছে, তবে কিছু এলাকায় কিছুটা সমস্যা রয়ে গেছে। এইসব সমস্যা আগামীতে সমাধান করা হবে। কুম্বা চা বাগানে জল জীবন মিশনের সমস্যা রয়েছে। এ ব্যাপারে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গে আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। বিজেপির রাজ্য কমিটির সম্পাদক কোনাথ পুরকায়স্থ বলেন, কংগ্রেস বাগানের শ্রমিকদের শোষণ করে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাগানের রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জল, মজুরি বৃদ্ধি, শিক্ষা, আর্থিক অনুদান সহ বাগান শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। পরবর্তী খবরটি হলো, প্রচারের শেষ বেলায় মঙ্গলবার গ্রাম ও বাগান এলাকায় প্রার্থীদের মিছিল মিটিংয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে হাইলাকান্দির গ্রামীণ রাজনীতি। এদিন বিজেপি, অগপ, কংগ্রেস, রাইজোর দল, ইউডিএফ সহ নির্দল প্রার্থীদের গ্রাম ও চা বাগান এলাকায় দফায় দফায় মিছিল করতে দেখা যায়। জেলার 2 বিধানসভা কেন্দ্রের 8টি জেলা পরিষদ আসনের 62টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের সমর্থকদের নিয়ে শোভাযাত্রা, মিটিং, মিছিলে সরগরম ছিল গোটা জেলার গ্রাম ও চা বাগান এলাকা। এদিন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বড়ভূইয়ার সমর্থনে বিশাল র্যালিতে অংশ নেন কাটলিটার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের অধীন 8টি গ্রাম পঞ্চায়েত এলাকার অলিতে গলিতে র্যালি করে শক্তি প্রদর্শন করেন নির্দল প্রার্থী দিলওয়ার। মঙ্গলবার সকালে টান্টু নতুন বাজার এলাকা থেকে আনুষ্ঠানিক র্যালিটি শুরু হয়ে বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করে মিছিলটি গোটা রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের অলিগলি প্রদক্ষিণ করে এবং স্থানে স্থানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন বিধায়ক সুজাম ও প্রার্থী দিলওয়ার। মিছিলে অসংখ্য বাইক সহ বিভিন্ন ধরনের কয়েকশো যানবাহন নিয়ে সমর্থকরা যোগদান করেন। অনুরূপভাবে এদিন জেলার প্রত্যেক প্রতিদ্বন্দ্বী তাদের সমর্থকদের নিয়ে মিছিলের আয়োজন করেন। মিছিলে জিন্দাবাদ ধ্বনি চলা ছিল আকর্ষণীয় গান। আয়নাখাল চা বাগান এলাকায় এদিন বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী শিল্পী দাস তার সমর্থকদের নিয়ে গোটা জিপি এলাকা চষে বেড়ান। একাধিক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি বক্তব্য রাখেন। শিল্পী দাস এদিন প্রচারে বেশ চমক দেখান। অনুরূপভাবে এদিন কিল্লারবাগ জিপির এপি সদস্য পদপ্রার্থী ইকবাল বাহরা মিছিল বের করে গোটা এলাকা চষে বেড়ান। এদিন রাঙ্গাউটি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের কংগ্রেস প্রার্থী সুলতানা বেগম বড়ভূইয়ার সমর্থকরাও এক বিশাল র্যালি বের করে গোটা এলাকা প্রদক্ষিণ করেন। অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমোনির সমর্থিত উমেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ সদস্য পদের নির্দল প্রার্থী পারভেজ খসরু লস্কর এদিন এলাকার বিভিন্ন চা বাগান সমর্থকদের নিয়ে ছুটে যান। এদিন উমেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ কেন্দ্রের উন্নতিকল্পে বিজেপি প্রার্থী অঞ্জননাথ মজুমদার সহ দলের এপি সদস্য পদপ্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একাধিক সভায় মিলিত হন বিজেপির কার্যকর্তারা। জেলা যুব মোর্চার সভাপতি মিলন দাস, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত নাথ, গোবিন্দলাল চ্যাটার্জি প্রমুখ উমেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ এলাকায় জোর প্রচার অভিযান চালান। রাজ্যেশ্বরপুর জিপির বিজেপির এপি সদস্য পদপ্রার্থী অনুজ নাথ এদিন সমর্থকদের নিয়ে এক বিশাল মিছিল বের করেন। জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনের প্রতাপনগর জিপির কংগ্রেস দলের এপি সদস্য পদপ্রার্থী ইমরুল আলম বড়ভূইয়া এদিন এক বিশাল মিছিল বের করে গোটা এলাকা চষে বেড়ান। অন্যদিকে বরুণচূড়া দলচূড়া জেলা পরিষদ আসনের বরুণচূড়া কুকিচূড়া জিপির বিজেপির এপি সদস্য পদপ্রার্থী বিনোদ ত্রিপুরা এদিন সমর্থকদের নিয়ে গোটা পাহাড়ি এলাকা মিছিলের মাধ্যমে চষে বেড়ান। কাটলিচূড়া বাগচূড়া জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা দাস গোটা এলাকা চষে বেড়ানোর পাশাপাশি একাধিক সভায় বক্তব্য রাখেন। মোহনপুর জিপির সাঁওতাল বস্তিতে এদিন বিজেপি দলের প্রার্থীদের সমর্থনে প্রচার চালান বিজেপি নেতা গৌতম গুপ্ত। জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরীর স্বামী মান্না খান এদিন অনুরূপভাবে বিশাল র্যালি বের করেন। এদিন সন্ধ্যায় কারিসুরা বাজারে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মান্না খান।
সব মিলিয়ে দিন গ্রাম চা বাগানে জেলা পরিষদ সদস্য, এপি সদস্য সহ গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ভোট প্রার্থীদের মিছিল মিটিংয়ে সরগরম হয়ে ওঠে হাইলাকান্দির গ্রামীণ রাজনীতি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।